Today we are going to discuss regarding the hypospadias. Hypospadias by definition is a hypoplasia of the tissue forming the ventral aspects of penis. That is hypoplasia of the tissue forming the ventral aspects of the penis beyond the division of the corpus spongiosum. তাহলে আমরা এখানে বলছি কি hypoplasia of the tissue forming the ventral aspects of the penis beyond the division of the corpus spongiosum. ঠিক আছে? তাহলে ventral aspects of the penisের towards the tip posterior surface tissue development এ যখন হাম্পার ঘটে তখনই যে সিচুয়েশনটা অ্যারাইজ করে সেটাকে আমরা বলি hypospadias. Hypospadias is believed to result from the arrested penile development, leaving a proximal urethral meatus. তাহলে নর্মালি আমরা জানি যে ইউরেথ্রার ওরিফিসটা থাকে টিপ অফ দি গ্ল্যান্সে, কিন্তু সেটা ইন অ্যাবনর্মাল প্লেসে ভেন্ট্রাল অ্যাসপেক্টস অফ দ্য পেনিসের অ্যাবনর্মাল প্লেসে সেটা অ্যারাইজ করে এবং যেটা ডিউ টু দি ডেভেলপমেন্টাল malformation. It's obviously a developmental malformation. এর ইনসিডেন্সটা যদি আমরা চিন্তা করি 1 in 250 মেল নিউবর্নস, তাহলে ইনসিডেন্সটা কিন্তু কম না। প্রতি 250 জনের ক্ষেত্রে একজনকে আমরা পাচ্ছি নিউবর্ন বেবির ভিতরে যেটা এরকম হয়। এটা কি অ্যাডাল্টের হতে পারে? No, it is obviously a congenital disease, that is it exists since birth. Association of 3 anomalies. এই hypospadias থাকলে 3টা abnormality থাকে। It is hypospadiasটাকে বলতে যখনই তুমি বলবে you should to remember for the 3 abnormalities. Number 1 is abnormal ventral opening of the urethra. ঠিক আছে? তাহলে abnormal ventral opening of the urethra, abnormal ventral curvature of the penis and abnormal distribution of the forehead with a dorsal hood. তাহলে আমরা বলছি কি abnormal position, ventral position of the urethral orifice, abnormal ventral curvature of the penis যেটাকে আমরা বলি cordi, আর হলো কি একটা hoodie, that is abnormal distribution of the foreskin with a dorsal hood. দেখো এখানে আমরা একটা পেনিসকে দেখানো হয়েছে hypospadias is diagnosed by physical examination, first suspected by the ventral deficient prepuce and confirmed by the proximal meatus. তাহলে এটা ডায়াগনোসিস করার জন্য আমাদের খুব বেশি বড় বড় কোনো ইনভেস্টিগেশনের প্রয়োজন নাই। ইট শুড বি ডায়াগনোসড বাই ফিজিক্যাল এক্সামিনেশন। এবং সেটা কেমন? ফার্স্ট তুমি সাসপেক্ট করো বাই দ্য ভেন্ট্রালি ডেফিসিট প্রিপিউস। তুমি একটা পেনিসটাকে উল্টে দেখলে দেখবা যে ভেন্ট্রাল অ্যাসপেক্টসে প্রিপিউসটা নাই। প্রিপিউসটা তো এনসার্কেল করে থাকার কথা, সেখানে তুমি দেখবা যে ভেন্ট্রাল অ্যাসপেক্টসে প্রিপিউস ইজ অ্যাবসেন্ট। তখনই তোমার মনের ভিতরে অ্যারাইজ করবে যে ইট মে বি এ কেস অফ হাইপোস্পেডিয়াস। তাহলে এর সাথে তোমাকে আর দুটো জিনিস কর্ডি এবং অ্যাবনর্মাল পজিশন অফ দি ইউরেথ্রাল মেটাসটা সার্চ করতে হবে। তাহলে সাসপেক্ট করো যে ভেন্ট্রাল ডেফিসিট অফ দি প্রিপিউস অ্যান্ড কনফার্ম বাই দি প্রক্সিমাল মেটাস। ঠিক আছে? মেটাসটা দেখো, ছবিটা দেখতে পাচ্ছ যে গ্ল্যান্সটাকে আমরা হাত দিয়ে ধরে রাখা হয়েছে, কিন্তু টিপ অফ দি গ্ল্যান্সে ওপেনিং নাই, ওপেনিংটা আন্ডার সারফেস অফ দি মেটাস। একটু হোয়াইটিশ এরিয়া দিয়ে দেখানো হচ্ছে, ওইটা হচ্ছে মেটাল ওপেনিং। ক্লিয়ার? দিস অ্যাবনর্মাল ভেন্ট্রাল ফাইন্ডিংস পোটেন্সিয়ালি ইনক্লুড, এখানে দেখো আরেকটা স্ক্রুটামটাকে দুটো কেমন জানি, পেনিসটা তো থাকবে, স্ক্রুটামটা থাকবে রুট অফ দি পেনিসে। ওকে? তো এখানে ক্ষেত্রে দেখো যে স্ক্রুটামের দুটো ভাগ হয়ে গেছে, মাঝখান দিয়ে যেন পেনিসটা বেরিয়ে আসছে, এরকমই একটা পিকচারটা বোঝা যাচ্ছে। এবং তার ফোর স্কিনটা একটু ট্রাকশন দেওয়াতে তুমি ভিতরে দেখতে পাচ্ছ যে ওপেনিংটা, মেটাল ওপেনিংটা। এখানে কি হলো? ডাউনওয়ার্ড গ্ল্যান্স টিল্ট, দ্যাট ইজ গ্ল্যান্সটা ডাউনওয়ার্ড একটা টিল্ট হয়ে থাকবে। তারপরে আর কি থাকবে? ডেভিয়েশন অফ দ্য মিডিয়ান পিনাইল রেফি। আমরা যদি মনে করি যে আমাদের বডিটাকে অ্যানাটমিক্যালি দুটো পার্টে ভাগ এবং এটা জয়েন্ট আছে, তাহলেই আমরা মিডিয়ান রেফি পাচ্ছি। এটা অলওয়েজ সত্য। আমরা অ্যানাটমিতে কি পেয়েছি জানি না, বাট একটা ডিমার্কেটিং সিচুয়েশন রয়ে গেছে। উপর থেকে চিন্তা করো, নোজের মাছ দিয়ে এখান দিয়ে ঠোঁটের এখানে দেখো একটা এলিভেশন আছে, মাঝখানটা প্রমিনেন্ট জিনিস আছে। এখান দিয়ে নিচে নেমে দেখো চিনের এখানে দেখো একটা
একটা ডেভিয়েশন মতো থাকে। এটা হচ্ছে মিড পয়েন্ট। এখান দিয়ে মিড লাইন দিয়ে এসে ট্রাকিয়া কার্টিলেজের উপর দিয়ে এসে জিপি স্টারনামে সুপ্রাস্টার্নাল নস দিয়ে এসে ম্যানরম হয়ে স্টারনাম হয়ে লিনিয়া অ্যালবা হয়ে একদম নিচের দিকে নেমে যাচ্ছে, যে পেনিস স্কোটাম ভ্যাজানা পাশ দিয়ে পোস্টেরিয়র যে তোমার অ্যানাসের সামনে দিয়ে একটা মিডিয়ান ফোল্ড আছে সব জায়গায়। ইজ ইট ক্লিয়ার? তো নিজে অ্যানাটমিটা নিজে কল্পনা কর। ইট ইজ হচ্ছে মিডিয়ান রেফি, ঠিক আছে? এটাকে আমরা বলি যে যদিও অ্যানাটমিক্যালি এরকম কোনো ডিমার্কেশন নাই, বাট এমব্রায়োলজিক্যালি আছে, দুটো পার্ট এক হয়েছে, কম্বাইন্ড হয়েছে। এখানে তো মিড লাইনে আরও বোঝা যায় যে লিনিয়াল বা যেটা ওটাকে যদি আমরা কাটি, জাস্ট টু পার্ট, রাইট রেক্টার শীথ, লেফট রেক্টার শীথ, দুটো ভাগ একদম, ঠিক আছে? এরকমই সব জায়গাতেই আছে। তো এটা এমব্রায়োলজিক্যালি খুব ডিস্টিংক্ট, অ্যানাটমিক্যালি আমরা অ্যাবডোমেনে খুব ডিস্টিংক্ট পাই, অন্য জায়গাগুলোতে ডিস্টিংক্ট পাই না, বাট ডিমার্কেটিং একটা মার্কিং আছে, এটাকে মিডিয়ান রেফি বলা হয়। তাহলে কি হচ্ছে, ডেভিয়েশন অফ দ্য মিডিয়ান পিনাইল রেফি। তাহলে পেনিসটা কিন্তু একদম ওই যে দেখো পেনিসের নিচে দিয়ে একটা রিজ মতো নেমে এসে দেখেছো, দিস ইজ দ্য মিডিয়ান রেফি। বিলো দি স্কুটাম এটা চলে গেছে অ্যানাসের ওখান থেকে হয়ে একদম কক্সিসের পর্যন্ত উঠে যায় ভার্টিব্রাল কলামে। ভার্টিব্রাল কলামটাও কিন্তু মাঝখানে একটা রিজ মতো আছে, তাই না? ভার্টিব্রাল দুই পাশে মাসেলগুলো প্রমিনেন্ট, মাঝখানে মনে হয় যেন একটা রিজ আছে। ক্লিয়ারলি বোঝা যায় না এটা সবারই? এইটাই হলো মিডিয়ান রেফি। তো ডেভিয়েশন অফ দি মিডিয়ান ফিনাইল রেফি, ভেন্ট্রাল কার্ভেচার। তাহলে পেনিসটা ভেন্ট্রালি কার্ভ হয়ে থাকছে, স্কুটাল এনকোর্সমেন্ট অন ইনটু দি পেনাইল শ্যাফট, যেখানে তোমার স্কুটামটা থাকবে রুট অফ দি পেনিসে। এখানে কি হচ্ছে, স্কুটাল এনকোর্সমেন্ট অন টু দি পেনাইল শ্যাফট। মনে হচ্ছে যেন পেনিসের শ্যাফটটা দুটো স্কুটাম ভাগ হয়ে মাঝখান দিয়ে বেরোচ্ছে। মিড লাইন স্কুটাল ক্লেফট অ্যান্ড পেনো স্কুটাল ট্রান্সপোজিশন, এই এতগুলো ভেন্ট্রাল অ্যাবনর্মালিটিটা আসতে পারে। আমরা যেটা বলেছি যে ভেন্ট্রাল কনজেনিটাল অ্যাবনর্মালিটি হয়, সেখানে এই এতগুলো অ্যাবনর্মালিটি আসতে পারে। নট যে অলওয়েজ সবগুলো একটা হাইপোস্পেডিয়াস পেশেন্টের সবই থাকবে, নট দ্যাট, বাট দিজ আর দি ভেন্ট্রাল অ্যাবনর্মালিটিস উই মে গেট, ঠিক আছে? ডাউনওয়ার্ড গ্লান্স টিল্ট, ডেভিয়েশন অফ দ্য মিডিয়ান রেফি, ভেন্ট্রাল কার্ভেচার, স্কুটাল এনকোর্সমেন্ট, মিড লাইন স্কুটাল ক্লেফট অ্যান্ড পেনোস্কুটাল ট্রান্সপোজিশন। তাহলে এখানে তিনটা মাসেল থাকে, দুইটা হলো কর্পোরা ক্যাভার্নোসা আর একটা হচ্ছে কর্পোরাস স্পঞ্জিওসাম, ঠিক আছে? এইটাকে এনক্লোজড ইন এ ফাসাল শীথ, যেটাকে আমরা বলি টিনিয়া অ্যালবোজিনিয়া দিয়ে এটা কভারিং থাকে। এইটাকে আরেকটা নাম বলা হয় যে বাক্স ফাসা অর থিক ফাইব্রাস এনভেলপ। ইন মোস্ট কেসেস দি কজ অফ দিস কনজেনিটাল ডিফেক্ট ইজ নট ফুললি আন্ডারস্টুড। এমব্রায়োলজিক্যালি কেন এই ডিফেক্টটা আসে এটা আমরা টোটালি আমরা জানি না। ইট ইজ স্টিল নট নোন টু আস। ট্রিটমেন্ট উইথ হরমোনস সাচ অ্যাজ প্রোজেস্টেরন ডিউরিং দ্য প্রেগনেন্সি মে ইনক্রিজ দ্য রিস্ক অফ হাইপোস্পেডিয়াস। একটা মা যখন প্রেগনেন্ট থাকে তখন যদি তার কোনো কারণে এক্সেস মানে প্রোজেস্টেরন কন্টেনিং ড্রাগ ইউজ করা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা দেখেছি যে হাইপোস্পেডিয়াস হতে পারে মেল চাইল্ড যদি পেটে থেকে থাকে। Certain hormonal fluctuations such as failure of the fetal testes to produce enough testosterone or the failure of the body to respond to the testosterone increase the risk of hypospadias and other genetic problems. তাহলে মায়ের ক্ষেত্রে আমরা কি দেখছি যে যদি এই মাকে আমরা প্রোজেস্টেরন কন্টেনিং ড্রাগ খুব বেশি আকারে ইউজ করা হয়ে থাকে তাহলে একটা হতে পারে। আবার চাইল্ডের ক্ষেত্রে কি ঘটনা ঘটছে যে ইনসাইড যে চাইল্ড আছে, মেল চাইল্ড তো অবশ্যই, সেক্ষেত্রে তাদের ফিটাল টেস্টিস যেটা আছে ওটা যদি এনাফ টেস্টোস্টেরন প্রডিউস করতে না পেরে থাকে, অথবা টেস্টোস্টেরন সে প্রডিউস করেছে কিন্তু তার বডিটা এই টেস্টোস্টেরনের প্রতি রেসপন্ড করছে না, তাহলে তোমার এখানে এটা হাইপোস্পেডিয়াস অথবা আদার গোনাডাল অ্যাবনর্মালিটি আসতে পারে। তাহলে দুটো ফ্যাক্টর এখানে রেসপন্সিবল। মাদার সাইডে যদি আমরা মনে করি যে এক্সেস প্রোজেস্টেরন কন্টেনিং কোনো ড্রাগ ইউজ করা হয়েছে, অথবা বাচ্চার ক্ষেত্রে যদি বাচ্চার টেস্টিস যদি যখন সে ইন্টারইউটেরাইন লাইফে থাকে তার টেস্টিস টেস্টোস্টেরন প্রডিউস করে, যদি এনাফ টেস্টোস্টেরন প্রডিউস না হয়ে থাকে, অথবা টেস্টোস্টেরন যে তার টার্গেট অর্গানের উপরে যে কাজ করে সেই অর্গানটা যেটাকে ওয়ার্ক না করে থাকে, তাহলে তোমার গোনাডাল অ্যাবনর্মালিটি আসে, দ্যাট ইজ হাইপোস্পেডিয়াস আসতে পারে। এটাই হচ্ছে আমাদের ধারণা, বাট এক্সাক্ট কজ ইজ নট নোন।
তাহলে ইন কেস অফ যখনই হাইপোস্পেডিয়াসটা থাকবে, যেহেতু এটা তোমাকে আমরা ধারণা করছি যে কিছু হরমোনিক ইমব্যালেন্স কাজ করছে, তো সেক্ষেত্রে তোমাকে আরও অ্যাসোসিয়েটেড অ্যাবনর্মালিটি আছে কিনা এটা তোমাকে থিঙ্ক করতে হবে। একটা পেশেন্ট আসলো, তুমি দেখলে যে হ্যাঁ হাইপোস্পেডিয়াস আছে, সাথে সাথে লাফাই যে তুমি ট্রিটমেন্টের জন্য চলে যাবে না। সেখানে তোমাকে ইউ হ্যাভ টু থিঙ্ক দ্যাট it is a though cause is not known clearly to us, but we assume that some harmonic imbalances either for the mother or for the baby is responsible for this. So you have to think, is there have any other congenital abnormalities like cryptorchidism, prostatic utricles and renal agenesis. ঠিক আছে, এই যে হরমোনিক ইমব্যালেন্স হলে এই বেবিটাকে শুধু হাইপোস্পেডিয়াস নিয়ে বর্ন করবে তা না, সাথে আরও কিছু অ্যাবনর্মালিটি আসতে পারে, আসবে, ইট ইজ নট সার্টেন বাট মে হ্যাভ দি চান্স। সো ইউ মাস্ট হ্যাভ টু সার্চ দি বেবি ফর দিস টাইপস অফ congenital abnormalities like cryptorchidism, prostatic utricles and renal agenesis. Now ক্লাসিফিকেশন অফ হাইপোস্পেডিয়াস আমরা পিকচার দিয়ে দেখাইছি। দেখো যে ছিদ্রগুলো যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেটাল ওপেনিং মার্ক করা হয়েছে। তাহলে একদম প্রথমে দেখো, উপরে দেখো গ্ল্যান্ডুলার, এটাকে যদি আমরা এন্টিরিয়র, মিডিল অ্যান্ড পোস্টিরিয়র তিনটা গ্রস ভাগে ভাগ করতে পারি, এন্টিরিয়র গ্রুপ, মিডিল গ্রুপ অ্যান্ড পোস্টিরিয়র গ্রুপ। এন্টিরিয়র গ্রুপে কি কি আছে দেখো, গ্র্যানুলার, এটা হলো কি যেখানে তোমার নর্মাল যে মেটাল ওরিফিস থাকে তার থেকে একটু বিলো সাইডে আছে, এটাকে আমরা বলছি গ্র্যানুলার। তার নিচে যদি এসে থাকে, যেখানে ফেনুলামটা যেখানে থাকে ওইখানে যদি থাকে, এটাকে আমরা বলছি করোনাল। ক্লিয়ার? তার থেকে আরেকটু যদি তোমার প্রক্সিমালি থাকে, সেটাকে আমরা বলছি সাবকরোনাল। ঠিক আছে, তাহলে গ্ল্যান্সের কাছাকাছি আমরা তিনটা অ্যাবনর্মালিটিকে মেনশন করতে চাচ্ছি। একটা হলো গ্রানুলার, মোস্ট ডিস্টালি আছে বাট নট ইন নর্মাল পজিশন। এর একটু পোস্টেরিয়র আছে করোনাল ভ্যারাইটি, আর একটা আছে সাবকরোনাল ভ্যারাইটি। এই তিনটাকে বলছি আমরা এন্টিরিয়র অর ডিস্টাল হাইপোস্পেডিয়াস। তার ভিতরে মিডিলে আমরা বলছি কি ডিস্টাল পিনাইল, মানে শ্যাফট অফ দি পেনিসে যখন থাকছে তাকে আমরা ভাগ করেছি ডিস্টাল পিনাইল অ্যান্ড মিড শ্যাফট অ্যান্ড প্রক্সিমাল শ্যাফট। তাহলে পেনিসের শ্যাফটের থাকলে আমরা তিনটা ভাগ করেছি, একটা হচ্ছে ডিস্টাল পিনাইল, মানে সবচেয়ে টুয়ার্ডস দ্য গ্ল্যান্স ডিস্টাল পিনাইল, তারপরে আসছে মিড শ্যাফট অ্যান্ড প্রক্সিমাল পিনাইল, যেটা নিয়ারার টু দি রুট অফ দি পেনিসের কাছে। এই পর্যন্ত আসলে আমরা বলছি যে এটা প্রক্সিমাল পিনাইল। আর পোস্টেরিয়রকে আমরাও তিনটা ভাগ করেছি কি পেনো স্ক্রুটাল, যেটা একদম স্ক্রুটাম যেখানে অ্যাটাচড হয়েছে পেনিসের ওখানে, সেখানে যদি কোনো ওপেনিং থাকে তাকে আমরা বলছি পেনো স্ক্রুটাল। যদি একদম স্ক্রুটামটা দুটো ভাগ হয়ে যায়, মাঝখানে যদি ওপেনিংটা থাকে তাকে বলছি আমরা স্ক্রুটাল। অ্যান্ড লাস্টলি মোস্টলি পোস্টেরিয়রে যেটা থাকে সেটা হলো পেরিনিয়াল, যেটা একদম স্ক্রুটাম অ্যাভয়েড ছেড়ে পেরিনিয়াল রিজনে যে ওপেনিংটা আছে। তাহলে এটা হলো দিস আর দি ক্লাসিফিকেশনস অফ হাইপোস্পেডিয়াস। ঠিক আছে, এতগুলো অ্যাবনর্মাল পজিশনে মেটাল ওরিফিসটা থাকতে পারে। নাও হোয়াট শুড বি ট্রিটমেন্ট অপশান ফর দিস? আমরা আগেই বলেছি যে ইট নিড নট হ্যাভ এনি মানে ইনভেস্টিগেশন টু কনফার্ম ইউর ডায়াগনোসিস, ইউর ফিজিক্যাল এক্সামিনেশন ইজ সাফিসিয়েন্ট। আচ্ছা, তাহলে এর যদি ইন্ডিকেশনস অফ এবং এর ট্রিটমেন্ট অপশান হলো কি, এটাকে রিপোজিশন, রিকনস্ট্রাকশন করতে হবে। মেটাল যে ওরিফিসটা আছে এটাকে উই হ্যাভ মেক ইট টু নিয়ার টু দিয়ে নর্মাল পজিশন, সেখানে টাকে একদম নর্মাল পজিশনে নিয়ে আসতে হবে। তাহলে ফাংশনাল ইন্ডিকেশনের মধ্যে আছে কি প্রক্সিমালি লোকেটেড মেটাস। তাহলে আমাদেরকে যে মেটাসটা আছে এটাকে আমাদেরকে প্রক্সিমালি লোকেটেড মেটাসটাকে নিয়ে যেয়ে একদম ডিস্টালি নিয়ে আসতে হবে টিপ অফ দ্য পেনিসের কাছে। আর ভেন্টালি ডেফিসিট ইউরিনারি সিস্টেম, সেটা যদি থাকে কারেকশন করতে হবে। আর যদি থাকে মেটাল স্টেনোসিস যদি থাকে, তাহলে আমাদের কোন ক্ষেত্রে আমরা অপারেশনটি করতে যাব। যদি দেখা গেল যে গ্ল্যান্সের জাস্ট নিচে একটা ওপেনিং আছে, নট ইন নর্মাল পজিশন, বাট এটাতে যদি লাইফ সে যদি মেনটেন করতে পেরে থাকে, তাহলে উই শুড নট টু ডিস্টার্ব। বাট যদি সেখানে এরকম থাকে প্রক্সিমালি লোকেটেড, বেশি প্রক্সিমালি রয়েছে, তাহলে আমাদেরকে সার্জারিতে যেতে হবে। যদি দেখা যায় ভেন্টালি ডেফিসিট ইউরিনারি সিস্টেম, তো তাহলে আমাদেরকে নর্মালি দেখে নিয়ে আসতে হবে।
আরেকটা হলো মেটাল স্টেনোসিস, এই যে হাইপোস্পেডিয়াসের ওপেনিংটা আবার স্টেনোসিস হয়ে যেতে পারে, সেক্ষেত্রেও আমাদের সার্জারি ইন্ডিকেটেড। আর হলো কি তোমার কার্ভ পেনিস, দ্যাট ইজ কর্ডি যদি থেকে থাকে, কার্ভ পেনিসটাকে অবভিয়াসলি ইউ শুড হ্যাভ টু কারেক্ট ইট। না হলে যখন সে বড় হবে, when the person will become, when the baby will become adult and at the time of erection this cordy will create tremendous pain, so that curved penis should be corrected. তাহলে এই চারটা সিচুয়েশনের জন্য আমরা অপারেশনকে সাজেস্ট করি। সব হাইপোস্পেডিয়াসের পেশেন্টকে কিন্তু আমরা অপারেশন সাজেস্ট করি না, বাট in these 4 situations there is no alternative but to go for surgery.